আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারকে চিঠি দেয়া হলো, এখনো কোনো উত্তর মেলেনি। তবে জবাব না পেলে আবারও চিঠি দেয়া হবে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানালেন, হাসিনাকে দেশে আনতে পারলে বিচার কাজ সহজ হবে। এদিকে বিশেষ অগ্রাধিকারে আওয়ামী লীগ সরকারের নেয়া ৮ প্রকল্পে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে নথি চেয়ে প্রধান উপদেষ্টা দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। গণ অভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে ইতিমধ্যে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, প্রাপ্তি স্বীকার করলেও ভারত এখনো চিঠির উত্তর দেয়নি। জবাবের ওপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানালেন, কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার চেষ্টা চলছে। ফেরত পেলে বিচার দ্রুত গতিতে হবে। বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে। কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। এদিকে আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ অগ্রাধিকারের ৮ প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নথি চেয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। এছাড়া শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহেনা, তার মেয়ে টিউলিপ সিদ্দিকের দেশে বিদেশে ব্যাংক হিসেবে তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। এদিকে সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও রাজশাহী ৫ আসনের এমপি মনসুর রহমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। স্বপন ভট্টাচার্য সাবেক প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, নিজ নামে ১৯টি ব্যাংক হিসাবে ৪১,৮২,৮২,৩৩৪ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু হয়েছে। এছাড়া ১৫ বছরে বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পে অর্থ লোপাটের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ ৮ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দুদকের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে তাকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ইব্রাহিম মিয়ার আদালতে হাজির করা হলে এ আদেশ দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ইসমাইল হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে দুদক জানিয়েছে, ৬৫টি ব্যাংক অ্যাকাউন্টে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সন্দেহভাজনভাবে ৪৩ কোটি টাকার লেনদেন করেছে। এর সঙ্গে ইসমাইল হোসেনের সংশ্লিষ্টতা রয়েছে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। মামলা করা হয়েছিল ১৯ তারিখে, এই মাসের ১৯ তারিখে। ২০ তারিখে এই আসামি ইসমাইল হোসেন খান পালিয়ে যাচ্ছিল এয়ারপোর্ট দিয়ে, সেখান থেকে তাকে 54-এ অ্যারেস্ট করা হয় এবং আজকে আমরা এই দুর্নীতি দমন কমিশনের এই মামলায় তাকে শোন অ্যারেস্ট হিসেবে দেখানো হয়েছে। গত ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় ৬ শিক্ষার্থীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় করা মামলায় ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন ও তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় সংস্থাটি। আরও জানাচ্ছেন শাকিলা করিম। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিন ঢাকার আশুলিয়ায় পুলিশ ভ্যানে লাশ পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। গত ১১ সেপ্টেম্বর আশুলিয়া আগুনে পুড়িয়ে ৬ জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৭০ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ভিকটিমের পরিবারের পক্ষে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান এই আদেশ দেন। দায়টা অ্যাভয়েড করার জন্য তারা পুলিশের গাড়িতে রেখে আগুন দেয়। আমাদের তদন্ত সংস্থা এই ব্যাপারে ডিটেইল তদন্ত করে এবং তদন্ত পরে যেটা পাওয়া যায় যে এই ঘটনার সময়ে গুলি বর্ষণের সাথে ঢাকা ১৯ আসনের সেই সময়ের যে এমপি ছিল সাইফুল ইসলাম, সে নিজ হাতে অস্ত্র নিয়ে
গুলিবর্ষণ করেছে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই মামলায় নাম গোপন রেখে আরও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। আগামী 26 জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা তামিলের বিষয়ে শুনানির দিন ধার্য করেছে আদালত। শাকিলা করিম, RTV, ঢাকা। ফ্যাসিবাদী সরকারের করা সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 করা হয়েছে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। আজ উপদেষ্টা পরিষদে 17তম বৈঠকে এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান প্রেস সচিব। আগের আইনের সব বিতর্কিত ধারা বাতিল করে গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে শফিকুল ইসলাম। তিনি বলেন, এই আইনের মাধ্যমে ইন্টারনেট দুনিয়ার নিয়ন্ত্রণ নয়, নিরাপদ করা হবে। এটার মাধ্যমে যেরকম সাইবার স্পেসও যেরকম সুরক্ষিত হবে আমাদের সমস্ত ভালনারেবল পিপলের জন্য, সমস্ত মানুষের জন্য, ঠিক অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের মিডিয়া ফ্রিডমকে প্রোটেক্ট করবে। এটা কোনোভাবেই আপনার স্বাধীনতাকে সংকুচিত করবে না। সন্ত্রাস, গণহত্যা ও দুর্নীতিতে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে শীত বস্ত্র বিতরণ শেষে তিনি কথা বলেন। জনগণের কাছে আওয়ামী লীগকে গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার জবাব দিতে হবে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্তর্বর্তী সরকারকে বিএনপির উপর নাখোশ না হয়ে নির্বাচন দিয়ে জনগণের সিদ্ধান্ত নেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। জাহিদ রহমানের রিপোর্ট। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি মহাসচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে ঠাঁই মিলবে না। নির্দেশ দেওয়া আছে, সন্ত্রাসী যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। এদিকে 17 বছর কারাগারে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ছুটে যান দলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। এই সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা বলেন, গুম, খুন সহ জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের বিচার দেখতে চায় দেশের মানুষ। যে কারণে আন্দোলন এবং সংগ্রাম হয়েছে, আমরা যেন সেই কারণ এবং সংগ্রাম ভুলে না যাই। শেখ হাসিনা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন না। তিনি বারবারই চেষ্টা করেছেন, যারা সত্যিকার অর্থে দেশের স্বাধীনতা চান, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরই ক্ষতি করার চেষ্টা করেছে। যারা এই জুলাই আগস্টে নিহত হয়েছে, আহত হয়েছে, এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই। রাজধানীর গুলশানে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও গ্রুপ ড্রয়ের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় হাফিজউদ্দিন আহমেদ বলেন, দুর্নীতির মাফিয়ার দল যেন আর বাংলাদেশে আসতে না পারে সেই লক্ষ্যে জনগণের পাশে থাকবে বিএনপি। সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ? আমার দোষ না। আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভাই, এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? পাবলিক যদি আমাদের ভোট দেয়, আপনাদের কিসের তকলিফ? কেন লক্ষ্য করতেছেন? কেন 1 বছর, 2 বছর, 3 বছর করতেছেন এগুলা? আওয়ামী ফ্যাসিবাদ অপসারণে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর বৈঠকে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার অংশ নেয় গণ অধিকার পরিষদ ও গণফোরাম। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার। জাহিদ রহমান, RTV, ঢাকা। জামাত ইসলামী ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ড সহ স্বাধীনতার পর থেকে যেসব খুন, গুম, শাপলা চত্বরের পরিকল্পিত হত্যার বিচার করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা জামাতের কর্মী সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি আরো বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব বন্ধ করে সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়া হবে। তারা আমাদের শত হাজার কর্মীকে গুম করেছে, হাজার হাজার কর্মীকে তারা
পঙ্গু বানিয়েছেন, অসংখ্য কর্মীকে গুম করেছেন। তারা নারীকে খুন করেছেন, তারা পুরুষদেরকে খুন করেছেন, তারা শিশুদেরকে খুন করেছে, তারা বৃদ্ধদেরকে খুন করেছে। পুরা 15.5 বছর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত তাদের হাত এই দেশের মানুষের রক্তে ভেজা। কুমিল্লার 14 গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থার ঘটনায় ভিডিও দেখে 5 জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে পাতরডা এলাকায় ইসমাইল হোসেন মজুমদার, কুলিয়ারা গ্রামের মোহাম্মদ জামিল উদ্দিন মজুমদার, ইলিয়াস ভুঁইয়া, নাঙ্গলকোটি উপজেলার আবুল কালাম আজাদ ও চাঁদপুরের মাইশদি এলাকায় ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে আটককৃতদের কারাগারে পাঠানো হয় বলে জানান 14 গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান। এর আগে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় 2 কর্মীকে বহিষ্কার করে বাংলাদেশ জামাতে ইসলাম। কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ও জেলা সেক্রেটারি ডক্টর সরওয়ার উদ্দিন সিদ্দিকের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। শুভ বড়দিন উদযাপনের রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে ডিএমপি। রাজধানী কাকরাইল চার্চে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মাসুদ করিম। অন্যদিকে বড়দিনে রাজধানীতে পটকা ফোটানো, ফানুস ওড়ানো ও আতশবাজিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সংস্থাটি। রফিকুল ইসলামের রিপোর্ট। রাত পোহালেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। খ্রিস্ট ধর্মমতে এই দিনে বেথেলহেমের গোশালায় মানবজাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব ঘটেছিল যীশু খ্রিস্টের। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্ম অনুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্য, আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন। আগামীকাল বড়দিনের দিন সকালে 2টি খ্রিস্টজাগ, সকাল 6:30টায় এবং সকাল 9টায় আমাদের কিছু কীর্তন হবে, সংকীর্তন, যিশুর জন্মকে কেন্দ্র করে যে কীর্তন হয়ে থাকে সেটা। আগামী দিনে যেন সবাই মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে সেই প্রত্যাশা এই ধর্মগুরুর। ঈশ্বরের কাছে আমরা এই প্রার্থনা করব আমাদের দেশের জন্য, প্রথমত দেশমাতৃকার জন্য শান্তি, স্থিতিশীলতা এবং একটা সুন্দর পরিবেশ আমরা যেন তৈরি করতে পারি। কাকরাইলে সেন্ট মেরিজ ক্যাথেড্রাল চার্চে বড়দিনের সার্বিক নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে ডিএমপির অতিরিক্ত কমিশনার মাসুদ করিম জানান, বড়দিন উপলক্ষে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের পোশাকধারী পুলিশ আছে এবং সিভিল ড্রেসে যারা আছেন আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য তারাও আছেন। একই সাথে আপনারা জানেন যে বর্তমানে আমাদের সেনাবাহিনী আমাদের সাথে আছে, তারাও মাঠ পর্যায়ে কাজ করছে। এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো তথ্য পাইনি যে তাদের প্রতি কোনো হুমকি হতে পারে, তারপরে আমরা সচেতন আছি। এদিকে এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার রাত 12টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। পরিবেশ বান্ধব স্বপ্নের আবাস, এই লক্ষ্যকে সামনে রেখে চলছে দেশের আবাসন খাতে সবচেয়ে বড় আয়োজন রিহাব ফেয়ার 2024। ঢাকার আগারগাঁয়ে বিআইসিসিতে 5 দিনের এ মেলার দ্বিতীয় দিনও ছিল আবাসন প্রত্যাশীদের পদচারণায় মুখরিত। ফেয়ারে এবারই রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব। মেলায় বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা জানান, আবাসন প্রক্রিয়ায় গুণগত মান নিশ্চিত এবং গ্রাহক সন্তুষ্টই এবারের মেলায় তাদের মূল লক্ষ্য। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। কিন্তু আমাদেরই হয়তো কিছু ভাই ব্রাদার আছে হয়তো গ্রিনফিল্ডে সস্তা দামে ফ্ল্যাট বিক্রি করে পরে আর প্রকল্পগুলো হ্যান্ডওভার করতে পারছে না, যে কারণে ক্রেতা সাধারণের মধ্যে একটা ব্যাপক নেগেটিভ ইম্প্যাক্ট। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড কিনে নিতে চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশী কানাডাকে 51তম অঙ্গরাজ্যে পরিণত করার হুঁশিয়ারি তার। হুমকি দিয়েছেন পানামা খাল দখলের, সেনা পাঠাতে চান মেক্সিকোতে। সিএনএনের প্রতিবেদন বলছে, এসব উস্কানিমূলক মন্তব্যই ট্রাম্পকে প্রত্যাশিত ফল এনে দিচ্ছে। ফারুক হোসেনের রিপোর্ট। ক্ষমতা গ্রহণের আগে থেকে সাম্রাজ্যবাদী মন্তব্য করে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার নজর কানাডা, পানামা ও গ্রিনল্যান্ডের দিকে।
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত করার অভিলাষ পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। রোববার তিনি মন্তব্য করেন, বিশ্বজুড়ে জাতীয় স্বার্থ ও স্বাধীনতার স্বার্থে গ্রিনল্যান্ড অত্যাবশ্যক। জবাবে দ্বীপটি বিক্রির জন্য নয় বলে জানিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। প্রতিবেশী কানাডাকে 51তম অঙ্গরাজ্যে পরিণত করার হুঁশিয়ারি দেন ট্রাম্প। হুমকি দিয়েছেন পানামা খাল দখলেরও। প্রতিক্রিয়ায় পানামার প্রেসিডেন্ট বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে পানামা কখনো আপোস করবে না। মেক্সিকোর যে ল্যাবগুলোতে হেরোইনের চেয়ে 50 গুণ শক্তিশালী মাদক ফেন্টানিল তৈরি হয়, সেখানে বোমা ফেলারও হুমকি দেন ট্রাম্প। মাদক ব্যবসা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর নেতাদের ধরতে দেশটিতে সেনা পাঠানোর হুমকিও দেন তিনি, যা হবে মেক্সিকোর সার্বভৌমত্বের লঙ্ঘন। ট্রাম্পের এসব বিবৃতি প্রকৃতপক্ষেই তার উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন কিনা জানতে চাইলে সিএনএনকে মন্তব্য করতে অস্বীকৃতি জানান ট্রাম্পের ট্রানজিশন টিম। তবে উস্কানিমূলক মন্তব্য ট্রাম্পকে কূটনৈতিক সফলতা এনে দিয়েছে বলে জানায় সিএনএন। এর আগে মেক্সিকো ও কানাডার পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণায় তড়িঘড়ি করে সীমান্ত সমস্যা সমাধানে ট্রাম্পকে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিল দেশ দুটি। ফারুক হোসেন, আরটিভি। বিজয় দিবস কাবাডির পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও নারী বিভাগে বাংলাদেশ পুলিশ। রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ বিভাগে জমজমাট ফাইনালে বাংলাদেশ বিমান বাহিনীকে 38-36 পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নৌবাহিনী। ফাইনালে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছে নৌবাহিনীর তুহিন তরফদার। একই ভেন্যুতে নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে 26-16 পয়েন্টে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে বাংলাদেশ পুলিশ। ম্যাচের সেরা খেলোয়াড় পুলিশের ইসরাত জাহান। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।